বিয়ে দেওয়া যায় না। থাক না, বাদ দে। আমি মনে মনে ভাবছি ভাইয়া এতক্ষণ কিছু বলছে না কেন। আমার ভাবনার অবসান ঘটিয়ে ভাইয়া উঠে বলতে লাগলো। আমি ঘুমাচ্ছিলাম, তখন আমার ঘুমের মাঝে অনুভব করলাম যে কেউ আমার আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে, আর তার ঘন ঘন নিঃশ্বাস এসে আমার ঘাড়ে পড়ছে। আমি ঘুমের মাঝে ঠিকই বুঝতে পেরেছি এটা কে হতে পারে। এটা আর কেউ নয়, ফারাব ভাইয়া। তাই আমিও চুপচাপ আবার ঘুমিয়ে গেলাম, কারণ এটা নতুন কিছু নয়। ভাইয়ার যখন অনেক রাগ হয় তখন এমনভাবে আমার ওপর শুয়ে থাকে, আর আমিও ভয়ে চুপটি করে সহ্য করতে হয়। কেউ হয়তো বুঝতে পারছেন না আমি কে, তো চলেন জেনে আসি। আমি হলাম ফারজানা সিদ্দিকী অনু, বাবা মায়ের একমাত্র মেয়ে। আর এতক্ষণ আমার উপর যে ছিল তার নাম হলো ফারাব চৌধুরী, আমার বড় আব্বু আর বড় আম্মুর একমাত্র ছেলে। দেখতে পুরোই মাশাআল্লাহ উঁচু, লম্বা চুলগুলো কিছুটা লাল টাইপের আর অনেক সিল্কি। সবসময় জেল দিয়ে কিছুটা উঁচু করে রাখে আর কিছুটা কপাল ছুঁয়ে যায়। তার সবচেয়ে বেশি আকর্ষণ হলো তার চোখ দুটি। চোখের মণিগুলো নীল কালার, যে কেউ এই চোখ দুটির প্রেমে পড়ে যাবে। আর মুখে চাপদারি বলতে গেলেই একদম ইরাকের ছেলেদের মতো, বডি পুরো জিম করার মতো। তার হাসি পুরোই পাগল করার মতো, গায়ের রং ফর্সা। তার রাগ অনেক, একবার যদি রাগ ওঠে পৃথিবীর কেউ সহজে রাগ ভাঙাতে পারে না। শুধু ভাইয়ের রাগ যদি কেউ ভাঙাতে পারে সেটা হলো আমি। তাই আমাকে সবসময় একটা আলাদাভাবে হাতে ফোন দিয়ে রাখে, কারণ আমি যদি বাইরেও যাই তাহলে যেন তার ফোন আসলে আমি বাসায় চলে আসি। এটা নিয়ে বাড়িতে কেউ কিছু বলে না। এবার আমার বর্ণনা দেই। আমি 5 ফুট 4 ইঞ্চি লম্বা, চুলগুলো শর্ট আর সিল্কি। আমার চুলও কালারিং। আমি খুবই অসাধারণের মাঝে সাধারণ, মানে ততটা ফর্সা না বা কালো না, আমি উজ্জ্বল ফর্সা আর কি। আমাকে বাড়ির সবাই অনেক আদর করে, আর করবেই না কেন। আমি যে বাড়ির একমাত্র মেয়ে, শুধু ভাইয়াই আমার উপর রেগে যায়। ভাইয়া যদি একবার রেগে যায় আমি অনেক ভয় পাই। আমার আব্বু আর বড় আব্বু তাদের বিজনেস আছে, সাথে একটা কলেজ ভার্সিটিও আছে। এখন গল্পে আসা যাক। আমি আস্তে আস্তে ডাকলাম, ভাইয়া ওঠ, দেখ অনেক সকাল হয়েছে। আর একদম নড়াচড়া করবি না। আমি চুপটি করে শুয়ে রইলাম, কিন্তু ভাইয়া গলায় মুখ বুঝায়। আমার অনেক সুরসুরি লাগে, কিন্তু কিছুই বলতে পারি না। অনেকক্ষণ পর ভাইয়া উঠে সোজা নিজের রুমে চলে গেল, কোনো কথাই বলল না। আমিও আর কিছু বললাম না, কারণ ভাইয়া এমন, ওই ভূতের মতো আসে আবার চলে যায়। আর আসে তো যখন অনেক রাগ উঠে যায়, তখনই আমাকে শক্ত করে ধরে আমার গলায় কামড় দিয়ে দেয়, পুরো রক্ত বের করে ফেলে, আবার রক্তটা নিজেই চুষে নেয়। আমি অনেক ব্যথা পেলেও কিছু বলতে পারি না। আমার গলায় এই দাগটা এখনো আছে, যদিও কেউ দেখে না, কারণ আমি সবসময় গলায় স্কার্ফ দিয়ে রাখি। মাঝে মাঝে ইচ্ছা হয় ভাইয়ের মাথাটা ফাটাই দেই। কথা না বাড়িয়ে আমি উঠে ফ্রেশ হয়ে একটা টি শার্ট আর প্লাজো গলায় স্কার্ফ পরে নিচে গেলাম। গিয়ে দেখি জনাব দাদুমণির কোলে মাথা রেখে চিপস খাচ্ছে আর টিভিতে IPL খেলা দেখছে। আমার ঘুমের 14টা বাজিয়ে নিজে এখানে আরামে ঘুমাচ্ছে। তারপর এটা ঢং দেখা শেষ করে আম্মুকে ডাকলাম, আম্মু আম্মু আম্মু। কিরে, এত চিল্লাচ্ছিস কেন? আমি কি কানে কম শুনি নাকি? আমি আবার কই চিৎকার করলাম। আচ্ছা বল, কেন ডাকছিস? ওইটা বল। বেলা কত হয়েছে সেদিকে কারো খেয়াল আছে? হ্যাঁ, আমার যে খিদে পেয়েছে সেটা বুঝি কারো মনে নেই? ঠিকই তো গো বৌরা, আমার দিদিভাই তো ঠিকই বলেছে, বেলা অনেক হয়েছে। তাকে এখনো খেতে দাও না কেন? যখন তোর ঘুম হয় তখন তোর খিদে লাগে না, এখন খিদের জ্বালায় বাড়ি মাথায় তুলে রাখছিস পুরো। ছোট মেয়েটাকে বকছিস কেন? সকাল 10টা বাজে, মেয়েটার তো খিদা পেয়েছে না? বড় আম্মু, তুমিই আমাকে বুঝো। থাক থাক, আর তোকে পাম লাগাবো না। বল এখন আমাকে কি করতে হবে? আমি এমন, যখন যার প্রয়োজন হবে তাকে এত পাম দিই
বলার বাইরে। আর সে ঠিকই বুঝে যায়। বুঝো না তুমি? আয় তুই বস এখানে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আমি তোর মতলব কি বুঝি না? তোকে খাইয়ে দেওয়ার জন্য বলেছিস? নিজের হাতে খা। পারবো না। যখন ভাইয়াকে খাইয়ে দাও তখন? তোর সাথে ফারাবে চোরা? সে ছেলে মানুষ, তাকে খাইয়ে দেওয়া যায়। হ, আর আমি তো চিড়িয়াখানার এক পোষা প্রাণী, আমাকে খাইয়ে দেওয়া যায় না। থাক না, বাদ দে। আমি মনে মনে ভাবছি ভাইয়া এতক্ষণ কিছু বলছে না কেন। আমার ভাবনার অবসান ঘটিয়ে ভাইয়া উঠে বলতে লাগলো, ওকে বাবা, তুই আয়, আমি খাবার দিচ্ছি। ঢং দেখলে বাঁচি না। বাবা নিজের হাতে খেতে পারে না? সব সময় বড় আম্মু না আম্মু আর না হলে দাদুমণিকে খাইয়ে দিতে হয়। কিন্তু একটা জিনিস অবাক লাগে, ভাইয়া দাদুমণি বড় আব্বু আর আব্বু এক অন্যরকম খাবার খায়, যা আমি আজ পর্যন্ত টেস্ট করেও দেখিনি। কেমন জানি খাবারগুলো। কারো কাছে জিজ্ঞাসা করলে বলে এটা নাকি শক্তিকর খাবার। মাঝে মাঝে তো দেখি কেমন রক্তের কালার শরবত খায়, এটাও নাকি ভাইয়ার প্রিয় খাদ্য। আমিও কিছু বলি না। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আব্বু আর বড় আব্বু অফিসে চলে গেল, আর আমি বাসায়, কারণ আজকে আমার অফ ডে। তাই সারাদিন বাসায় বসে বসে হয় গল্প, না হয় উপন্যাস পড়ব, না হলে প্রিন্সেস আর্ট করব, না হলে বেলকনিতে বসে হেডফোন লাগিয়ে গান শুনবো। এই আমার কাজ অবসর সময়ে। কিন্তু এই ভাইয়ার জন্য ভালো লাগে না। আমি বাসায় থাকলে বলবে এটা আনতে ওটা আনতে, না হলে পা টিপে দে, হাত টিপে দে। অসহ্য লাগে। আজও তার বেকাত ঘটবে না হয়তো। আমি যেই না বইটা নিয়ে বসবো, ঠিক তখনই ডাক পড়লো তার রুমে যেতে। আমি ভাইয়ের রুমে একটা ভ্যাম্পায়ার বই পেয়েছিলাম। কতবার চেষ্টা করেছি পড়তে, ঠিক ততবারই ভাই নামক জলহস্তিটা সব শেষ করে দেয়। আমার লাইফটা শেষ করে দিল। কলেজে কোনো ছেলে আমার সাথে কথা বলতে পারে না, কেন জানি না। শুধু কিছু মেয়েরা আছে আমার বান্ধবী। আমাকে কলেজে অনেক ছেলেরাই প্রপোজ করেছে, বাট যেদিন করে এর পরের দিনই আমি তার ছায়াও দেখি না। শুধু তাই নয়, যে ছেলে আমার দিদিকে বাজে নজরে বা টিস করে, তাকে আমি দ্বিতীয়বার আর দেখি না। অনেক অদ্ভুত। আমি যাই, না হলে আবার আমার 12টা বাজাবে। আমি যেই ভাইয়ের ঘরে প্রবেশ করলাম, ঠিক তখনই আমি যা দেখলাম, আমি হাঁ হয়ে গেলাম। কারণ আমার সামনে ভাইয়া দাঁড়িয়ে আছে, তাও আবার শুধু একটা তাওয়াল পরে। যা লাগছে না, উফ! ফর্সা শরীরে বুকের পশমের উপর বিন্দু বিন্দু পানি লেগে আছে, আর চুলগুলো ভিজে কপালে এসে লেপ্টে আছে, আর টপ টপ করে পানি পড়ছে। পুরোই ললিপপ লাগছে। মন চাচ্ছে একটা কামড় দিয়ে দিই। ভাইয়া একটু একটু করে আমার সামনে ঘুরছে, আর আমি পিছাচ্ছি। যেতে যেতে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেল। ভাইয়া আমার দুদিকে হাত দিয়ে আটকে দিল। তারপর আস্তে আস্তে আমার কাছে চলে এলো। আমাদের মাঝে 2 ইঞ্চি তফাৎ। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। তারপর যা হলো, তারপর আর কি হবে। আমি চোখ বন্ধ করে রইলাম প্রায় 10 মিনিট হলো, কিন্তু কিছু যখন হলো না, আমি আস্তে আস্তে চোখ খুললাম। খুলে দেখি শয়তানটাই মিটমিটিয়ে হাসছে। দেখেই মেজাজটা খারাপ হয়ে গেল। তুই কি ভেবেছিলিস বলতো? আমার মাথা সর, আমি ঘরে যাব। আমি তোকে যেতে বলেছি? না, কিন্তু আমার এখানে হয়তো কোনো কাজ নেই, তাই চলে যাচ্ছি। আর এক পাও এগুতে পারলাম না। তার আগেই ভাই আমার হাত দুটো খুব শক্ত করে ধরলো। আমি পেছনে তাকালাম। তুই আর এক পা যদি সামনে যাস তোর খবর আছে। চুপচাপ আমার পাগুলো টিপে দে, খুব ব্যথা করছে। বলতে বলতে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। আমি দাঁড়িয়ে থেকে 1000টা বকা দিয়েও তার গোষ্ঠী উদ্ধার করছি। তারপর মনে হলো এটা তো আমারও গোষ্ঠী, তাই চুপ হয়ে গেলাম। কি আমার আর তোর গোষ্ঠী উদ্ধার করা হলো? তুই কেমনে জানলি? হ্যাঁ না না করে তাড়াতাড়ি আয় এদিকে। এটা আমার মনের কথা, বুঝলো কেমনে? এমনই বুঝবি। আর একটা কথা বললে আমার ঘরের ব্যালকনি থেকে ধাক্কা মেরে ফেলে দেব। আমি আর মানে কি?
বাইরের কথা বললাম না, চুপচাপ গিয়ে পা টিপতে লাগলাম। অনেকক্ষণ ধরে পা টিপতে টিপতে আমি যে কখন ঘুমিয়ে পড়লাম সেদিকে আমার খেয়াল নেই। যখন আমার ঘুম ভাঙলো তখন নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলাম। আমি অবাক হলাম না, কারণ আমি জানি হয়তো ভাই আমাকে এখানে দিয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বাজে, তাই দেরি না করে শাওয়ার নিয়ে নিচে গেলাম। গিয়ে দেখি আব্বুরা চলে এসেছে। আমি গিয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম, আব্বুও আমাকে জড়িয়ে ধরলো। আব্বু, তোমরা চলে এসেছো? মামুনি। বলি, আমাকে কেউ ডাকেনি কেন ঘুম থেকে? আমার বুঝি খিদে পায় না? তোর যে ঘুম, আমি সারাদিন ডেকে গলা ফাটিয়ে ফেলবো, কিন্তু তোর ঘুম বিন্দু মাত্রও ভাঙবে না। আম্মু, তুমি কিন্তু আমার ঘুমকে সব সময় অপমান করো। দিদি ভাই, এখানে আয় তো, আমি তোকে খাইয়ে দিচ্ছি। তোর জন্য আমরা কেউ খাইনি। তাই নাকি? তাহলে আর দেরি করছো কেন? উফ, বুঝলাম না। সবাই তারপর সবাই খেতে লাগলো। সবার খাবারই আলাদা আলাদা সার্ভেন্টরা সার্ভ করছে। আমি আম্মুরা এক খাবার আর আব্বুরা অন্য খাবার। কিন্তু ভাবার বিষয় হলো, আমার মহাশয় ভাইয়াটা কই, দেখছি না তো। ঠিক তখনই দেখলাম ভাইয়া উপর থেকে নামছে, আর এসে মহাশয় শুধু অর্ডার দিচ্ছে। নিজে গিয়ে সোফাতে বসলো। আর এদিকে আমার আম্মুর খাবার শেষ, তাই আম্মু গিয়ে ভাইয়ার খাবার তৈরি করছে। কারণ ভাইয়া আম্মু আর বড় আম্মুর হাতের খাবার ছাড়া কারো হাতে খাবার খায় না। আমি এদিকে খাচ্ছি আর ভাইয়াকে দেখছি, আর সে তো নিজের ফোন এমন ভাবে টিপছে যেন ফোনটাই এখন খেয়ে ফেলবে। যত সব ঢং। তারপর আম্মু গিয়ে ভাইয়াকে খাইয়ে দিল। তারপর সবকিছু গুছিয়ে সবাই মিলে একটু আড্ডা দিল। এর মাঝে বড় আব্বু ভাইয়াকে বলতে লাগলো, ফারাব, আমি চাই কিছুদিন তুমি আমাদের কলেজটা দেখাশোনা করো। তোমার সাথে আমি না হয় লোক দিব। তুমি তো জানো ওই ইদানিং আমাদের বিজনেসে কতটা চাপ পড়েছে। আচ্ছা, আমি দেখছি। আচ্ছা, বাট কবে থেকে? ফোনের দিকে তাকিয়ে কথাটা বলল ভাইয়া। আমি ঠাস করে বলে ফেললাম, সামনে আমাদের বিদায় অনুষ্ঠান হবে, তখন না হয় ভাইয়াকে গেস্ট হিসেবে নিয়ে তারপর না সবাইকে বলে দিবে যে আজকে থেকে আমাদের নিউ হ্যান্ড টিচার, এখন থেকেই কলেজটা সেই দেখাশোনা করবে। ভাইয়া ফোনটা রেখে আমার দিকে এক পলক তাকালো, কিন্তু কিছুই বললো না। তুই চুপ থাকবি? ছোট, তুই চুপ থাক, ওই ভুল কিছু বলেনি। মামুনি ঠিকই বলেছে। মামুনি, এদিকে আয় তো। আমি গিয়ে বড় আব্বুর পাশে বসলাম। আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, দেখছি কত কিছু বুঝে। এখন মামুনিকে বিয়ে দেওয়া যাবে। এটা বলার সাথে সাথেই ভাইয়া যেভাবে তাকালো, ভয়ে সবাই চুপ হয়ে গেল। আর আমার দিকে তো আছেই। আমার ভয়ে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাইয়া উঠে নিজের ঘরে চলে গেল। ভাইয়া যাওয়ার আগে আমার দিকে যেভাবে তাকালো, একটা মানুষকে এই চোখেই যেন ধ্বংস করতে যথেষ্ট। আমিও চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজাটা আস্তে করে লাগিয়ে দিলাম, যেন কেউ আওয়াজ না শুনে। আমার রুমের পাশে ভাইয়ের রুম। আমি দরজাটা লাগিয়ে চুপচাপ বেলকুনিতে বসে আছি, সাথে হেডফোনটা লাগিয়ে গান শুনছি। আমি যে চোখ বন্ধ করে আছি আর আমার সামনে যে কেউ বসে আছে, আমি তো ঠিকই চোখ বন্ধ করে বসে থাকাতে বুঝতে পারছি। আমি আস্তে আস্তে চোখটা খুললাম। সামনে এক ভয়ঙ্কর লাল চোখ দেখে আমি ভয়ে চিৎকার করতে যাব, তার আগেই আমার মুখ চেপে ধরলো। আর সেটা কি আমি আর কিছুই জানি না। সাথে সাথে আমি জ্ঞান হারালাম। আর যখন জ্ঞান ফিরলো, তখন নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলাম। আর আমার আশেপাশে সবাই আছে। আমার আম্মু তো কান্নাই করছে, সাথে বড় আম্মু। সবাই আমাকে জিজ্ঞাসা করলো আমি কেন জ্ঞান হারিয়েছিলাম। তারপর আমি সব খুলে বললাম। তারপর আমাকে ঘুম পাড়িয়ে সবাই চলে গেল। দা ভাই, তারা কি জেনে গেছে? আমিও বুঝতে পারছি না তারা জানলো কি করে। আমাদের আরো সুরক্ষিত থাকতে হবে, বিশেষ করে ফতেমাকে সাবধানে রাখতে হবে। আচ্ছা, এই কথা তো ফারাবও জেনে গেছে, সে যদি কিছু করে ফেলে? এখন ফারাবের যদি একবার রাগ উঠে যায়, আমরা কেউ পারবো না তাকে শান্ত করতে। আমিও দেখছি। তারা আজ তোর খোঁজও পেয়ে গেছে, সে এসেছে তোর কাছে। অনেকটা রেগে
আর তার নীল চোখ লাল হয়ে গেছে, ঠোঁটের দুই দিক দিয়ে বড় বড় দুইটা দাঁত বের হলো। তুমি শান্ত হও। আমি কি করে শান্ত হব আব্বু? তারা অনুর খোঁজ পেয়ে গেছে, তুমি বুঝতে পারছো? তাই আমি ঠিক করে নিয়েছি। ভাই আমাকে অনু বলে ডাকে। কি? আমি অনুকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করব। তুমি কি বলছো ফারাব? আমি যা বলছি ঠিকই বলছি। কিন্তু ফারজানার তো এখনো সময় হয়নি বিয়ের জন্য। ছোট আব্বু, তারা যে ফারজানার খোঁজ পাবে এত তাড়াতাড়ি, এটাও তো কথা ছিল না, তাই না? ফারাব ঠিকই বলেছে, না হলে তারা যখন তখন ফতেমার ক্ষতি করে দিতে পারে। কিন্তু মা, ফারজানা 20 বছর এখনো হয়নি। সেটা সমস্যা নেই, আমি দেখে নেব। তুমি শুধু বিয়ের ডেট ফিক্স করো। আচ্ছা। রাতে আম্মু আর বড় আম্মু আমার রুমে এলো। তাদের মুখ দেখে বুঝতে পারলাম কিছু একটা হয়েছে, তাই আমি জিজ্ঞাসা করলাম, আম্মু কিছু হয়েছে? তারপর আম্মু যা বললো আমি পুরাই শকড, কারণ আম্মু বলছে আমার নাকি বিয়ে ঠিক। আম্মু, এসব কি বলছো তুমি? হ্যাঁ রে মা, তোর আব্বুরা মিলে ঠিক করেছে, কিন্তু বেশি লোকজন আসতে পারবে না। সামনের শুক্রবারই তোর বিয়ে, তাই তোর কলেজ যাওয়া নিষেধ করে দিয়েছে। অবশ্য এটা ফারার বারণ করেছে। আমি শুধু শুনছি আর যেন চোখের পানি কোনো বাদ মানছে না। কিন্তু কার সাথে বিয়ে হবে? সেটা পরেই দেখতে পারবি। আমার বিয়ে আমি সংসার করব, আর কে সে আমার জানার অধিকার নেই, তাই তো? কারণ তোর খারাপ তো আর আমরা চাই না, তাই না? আমার ভালো কই আর হলো? আচ্ছা, আমার বিয়ে হয়ে যাবে, এটা ভাইয়া কি করে মানলো? আমি যে ভাইয়াকে ভালোবাসি, ভাইয়া কি তা বুঝে না? আমরা যাই। এটা নিয়ে বেশি কথা বলিস না, জানলে ফারার কিন্তু অনেক রেগে যাবে। এ বলে তারা চলে গেল, আর আমি হাঁটুতে মুখ বুঝে কান্না করতে লাগলাম। কেন হলো এই খারাপ নামক মানুষটা আমার সব কিছু শেষ করে দিচ্ছে। এখন আমাকে ক্ষমা করে দে। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস। তুই যদি জানতে পারিস আমার সাথে তোর বিয়ে হচ্ছে, তাহলে হয়তো তারাও জেনে যাবে এখন। তাই আমি চাই চুপি চুপি তোর আর আমার বিয়েটা হয়ে যাক, তারপর বাকিটা আমি দেখে নিব। আর তাদের কাউকে আমি ছাড়বো না। আমি শুধুই সেই দিনের অপেক্ষায় আছি, আর সেই দিনটা খুব তাড়াতাড়ি এসে পড়বে। আগে তোকে নিজের করে পাই, তারপর সবটা ঠিক করে নিব। বোকা, তুই অত ভাবছিস তোকে অন্য কেউ বিয়ে করবে? এই খারাপ বেঁচে থাকতে কেউ তোকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। সকালে পাখির কিচিরমিচির আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। চোখ কসলাতে কসলাতে উঠলাম, চোখটা খুলতেই পারছি না। তখন মনে হলো কালকে যে কেঁদেছি তাই হয়তো। চোখটা বন্ধ করেই ওয়াশরুমে চলে গেলাম, তারপর ঝর্ণা ছেড়ে দিলাম। শাওয়ারটা নিয়ে যখন ড্রেস চেঞ্জ করতে যাব, তখনই মনে হলো আল্লাহ, আমি তো কোনো ড্রেস সাথে করে নিয়ে আসি নাই। কিছু না ভেবেই টাওয়ালটা পরে নিলাম, কারণ আমার রুমে তো আর কেউ নেই। তাই বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি, চোখটা ফুলে গেছে। আমি যে নিজেকে দেখছি, হঠাৎ আমার চোখটা বিছানায় গেল। ভাইয়া আমার রুমে কি করছে, তাও আবার পায়ের উপর পা তুলে শুয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি যে শুধু টাওয়াল পরে আছি সেটা আমি ভুলে গিয়েছিলাম, আর যখন মনে হলো নিজেকে ঢাকার চেষ্টা করছি। এভাবে একটা তোয়ালে দিয়ে নিজেকে ঢেকে রাখতে পারবি না, তাই তাড়াতাড়ি চেঞ্জ করে আয়, না হলে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, বলে দিলাম। এদিকে আমার চোখ তো রসগোল্লা হয়ে গেল। সেমরা কয় কি নিজেকে নাকি কন্ট্রোল করতে পারবে না? মুখের লাগাম নেই, সাদা কুত্তা, মাগুর মাছকা বাচ্চা। তোর বকা শেষ হয়েছে? যা এবার, না হলে যা হবে তার জন্য তুই প্রস্তুত হ। বইয়ের পেজ উল্টাতে উল্টাতে আমি কিছুটা সাহস নিয়ে কি 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 করবে তুমি? দেখবি, ওয়েট। বলেই লাফ দিয়ে উঠে আমার সামনে চলে এলো, আর আমি এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। কিন্তু মাথা মোটা আমি তো কোনো ড্রেসই সাথে করে নিয়ে আসিনি। কি করি এখন? কিরে, এতক্ষণ লাগছে ড্রেস চেঞ্জ করতে? তাড়াতাড়ি বের হ, না হলে আমি দরজা ভেঙে ভিতরে আসবো। আমি দরজা ভাঙার কথা শুনে তাড়াতাড়ি দরজা একটু ফাঁক করে ভাইয়াকে বললাম,
ভাইয়া একটা হেল্প করবে? ভাইয়া একটা হেল্প করবে? কি বল? আমার ওয়ার্ড্রপ থেকে একটা ড্রেস দাও না প্লিজ। আমি সাথে করে কোনো ড্রেস নিয়ে আসিনি। এর জন্য এতক্ষণ ওয়াশরুমে বসে আছিস? প্লিজ দাও না। পারবো না, নিয়ে যা। আমি অনেক বলার পরও এই হনুমানটা দেয়নি, তাই যেভাবে ছিলাম ঠিক ওভাবেই বাইরে বের হইলাম। আমি বের হওয়ার সাথে সাথে আচমকা ভাই আমাকে এক টান দিয়ে দেওয়ালের সাথে মিশিয়ে ধরলো। হঠাৎই হওয়ায় ভয় পেয়ে গিয়েছিলাম। ভাই আমার খুব কাছে, আমার বুকের ভেতর যেন তুফান হচ্ছে। ভাই আস্তে আস্তে আমার ঠোঁটের দিকে ক্রমেই এগিয়ে আসছে, আর আমি ভয়ের চোখ বন্ধ করে ফেললাম। আচমকা ভাইয়া আমার ঠোঁটগুলো নিজে দখলে নিয়ে নিল, আর সাথে সাথেই আমার চোখ। আমি যেন ফ্রিজ হয়ে গেছি। আমি জানি ভাইয়া এখন নেশা ঘুরে চলে গেছে। ভাইয়া আস্তে আস্তে আমার কোমরের কাছে হাতটা আনার আগেই আমি ভাইয়াকে জোরে ধাক্কা মারলাম, আর ভাইয়া একটু পিছিয়ে গেল। জোরে চিৎকার করে বললাম, কেন আমার এত কাছে আসো? আমার ফিলিংসকে নিয়ে কেন খেলা করো? কি ক্ষতি করেছি আমি তোমায়? হুটহাট কাছে টেনে নাও, আবার দূরে সরিয়ে দাও। আমাকে কি তোমার খেলনা মনে হয়? তুমি আমার বিয়ে ঠিক করেছো, তাও আবার আমার মতামত না নিয়ে। তাই আমারও আজ একটা মতামত জেনে নাও। আমি তোমাদের কারোর পছন্দের ছেলেকে বিয়ে করব না, বুঝেছো? আমি অন্য একজনকে ভালোবাসি, আর বিয়ে যদি করতে হয় তাহলে তাকেই করব। আমার কথাই ভাইয়ের চেহারা যে কতটা ভয়ঙ্কর হয়েছে বলার বাহিরে, যে আমি জীবনেও দেখিনি। আমি ভয় পেয়ে যাই। কি বললি তুই? আবার বল। তুই অন্য কাউকে ভালোবাসিস, তাই তো? তুই আমাকে কি বললি? আবার বল। হ্যাঁ, আমি অন্য একজনকে ভালোবাসি। হাত ছুটাতে ছুটাতে। দেখ, আমার কিন্তু অনেক রাগ উঠছে, আর তুই জানিস আমার রাগ আমি কিন্তু কন্ট্রোল করতে পারি না। যাই কর, আমার লাগছে। ভাই আমাকে ছেড়ে দিয়ে পাশে দাঁড়ালে, আর আমি নীরবে কান্না করতে লাগলাম। হঠাৎই ভাই আমাকে একটানে বিছানায় ফেলে দিল, আর আমার উপর উঠে আমার গলায় মুখ গুজে দিল, সাথে একটা জোরে কামড় বসিয়ে দিল, আর আমার রক্ত চুষতে লাগলো। আমি নীরবে চোখের পানি ফেলছি। তারপর ভাইয়া উঠে তার ঠোঁট থেকে রক্ত মুছে আমাকে ওয়ার্নিং দিয়ে চলে গেল। আমি বেঁচে থাকতে তুই শুধুই আমার। আমি তোকে বিয়ে করব, তুই বুঝেছিস? আর অন্য কাউকে যদি ভালোবাসিস তাহলে সেটা মন থেকে মুছে নে, না হলে তার অবস্থা যে কি হবে সেটা আমি নিজেও জানি না। অনেক জোরেই বলল, বলেই হনহন করে আমার রুম থেকে চলে গেল। আর আমি এদিকে হাঁ করে তাকিয়ে রইলাম, আর তার লাস্ট বলা কথাগুলো মাথায় এখনো বাজছে। মনে মনে অনেক খুশি হলাম। আমার ব্যথা নিমিষেই হারিয়ে গেল। বলতে বলতে শুক্রবারে চলে এলো। আজ আমার আর ফারাব ভাইয়ের বিয়ে। ভাবতেই লজ্জা লাগছে, এটা আমার স্বামী হবে? এত সুন্দর একটা বর পাবো, ভালোই হয়েছে সেদিনের ওই কথাগুলো বলে। এই 7 দিনে ভাইয়া বেশি একটা দরকারি ছাড়া আমার সাথে কথা বলেনি, কারণ ভাইয়া নাকি এখন অনেক কাজ থাকে। বলতে বলতে আল্লাহর রহমতে আমার আর ভাইয়ের বিয়েটা সম্পূর্ণ হলো। সবাই অনেক খুশি, কিন্তু ভাবার বিষয় হলো বেশি লোকজন আসেনি। আমার নাকি আবার যখন বিয়ে হবে তখন অনেক বড় করে হবে। আমিও এতে কোনো মাথা ঘামালাম না। আমি এখন ভাইয়ের রুমে বসে আছি। আম্মু এসে একটা লাল কালার জর্জেট শাড়ি পরিয়ে দিয়ে চলে গেল, কারণ আমি তো শাড়ি পরতে পারি না। আমি সত্যি শাড়ি পরতে পারি না। সব সময় আমার আম্মু বা আপু পরিয়ে দিত। আমি যদি নিজে পরতে পারি 10 মাসের প্রেগনেন্ট মহিলাদের মতো দেখা যায়। অবশ্য আমি শিখিও না, শিখলে কি আর আমার বরের সাথে রোমান্টিক কিছু হবে? ইস, আমি বসে বসে ভাবছি, কালো ভাই আমার ছিল না, কিন্তু আছে আমার বর। ভাবা যায়? এসব ভাবছি ঠিক তখনই ভাইয়ের আগমন হলো। সাথে সাথে আমার বুকের ভেতর ধুকপুক ধুকপুক করতে লাগলো, কারণ যতই ভালোবাসার বা চেনা মানুষের সাথে বিয়ে হোক না কেন, এই রাতে প্রতিটা মেয়েই নার্ভাস হয়ে যায়
যেমন আমার হচ্ছে। আমি এত কিছু চিন্তা করছি, এর মাঝে ভাইয়া বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তুই বিছানা কর। আমিও আর কি বিছানা করে বসে পড়লাম। আমি একটা বই নিয়ে পড়তে লাগলাম। আচমকা ভাইয়া আমার কোলে এসে শুয়ে পড়ল আর আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরে পেটে মুখ গুজে দিল। আমি সাথে সাথেই কেঁপে উঠলাম। আমার চুলগুলো একটু টেনে দে তো, অনেক মাথা ব্যথা করছে। মুখ গুজেই, যেহেতু আমি বই পড়ছি, হাতগুলো উপরে, তাই আমার পেটের অংশটা পুরো খোলা আর ভাইয়া সেখানেই মুখ গুজে আছে। পারবো না। কি বললি তুই? আমি ঘাবড়ে গেলাম। আমি কই কই কই- কই তা এখন কিন্তু আমি ওইটা করব। মানে কেন, আজ আমাদের কি তোর মনে নেই? দেখেন ভাইয়া, যদি আমার কথা না শুনিস তাহলে আজকে আমাদের বাসর হবে। না মানে না মানে কি? আমি এখন তোর 10টা না 5টা না একটা মাত্র হাজবেন্ড। সো আমাকে নাম ধরে বলবি, শুধু বাড়ির বাইরে গেলে ভাইয়া বলবি, ঠিক আছে? কিন্তু এখন মাথা টিপে দে, আমার ঘুম পাচ্ছে। আমি আর কি করব? এক হাত দিয়ে তার মাথা টিপে দিতে লাগলাম, আর সে তো আছেই, ঘুম নামক জিনিসটা তো নাই, বরং আমাকে আরো জ্বালাচ্ছে, পেটে কামড় দিচ্ছে, আবার সুরসুরেও দিচ্ছে। তোমার না ঘুম পাচ্ছে? ঘুমাও না কেন? এমন সুন্দর ঘরে একটা বউ রেখে কার ঘুম আসে রে? চল বাসরটা সেরে ফেলি, কি বলিস? ভাইয়া, আরে বাবা, আমি কি কালা নাকি? এত জোরে চিৎকার করছিস কেন? তুমি চুপচাপ ঘুমাও। ঘুমাবো তো, আগে আমার কিছু ইচ্ছে পূরণ করি। বলেই আমার উপর নিয়ে উঠে পড়লো আর লাইটটা অফ করে দিল। তারপর আমার গলায় মুখটা গুজে গলায় একটা ডিপ কিস করলো। আমি তোর এখানে অনেক ব্যথা দিই, তাই না? হুম। এখন থেকে আর কষ্ট দিব না। ভালোবাসি রে অনেক তোকে। ফারাব ভাইয়া বলছে আর বলছে। যখন দেখলো আমার কোনো রেসপন্স নেই, তাকিয়ে দেখলো আমি ঘুমিয়ে গেছি। তারপর মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরলো। আমিও তার বুকে চুপটি করে শুয়ে পড়লাম। ভাইয়া আমার কপালে একটা গাঢ়ভাবে কিচ করে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। সকালে যা হলো তার জন্য আমি পুরাই অবাক। সকালে পর্দা ভেদ করে সূর্যের আলো এসে আমার মুখে পড়ছে। আমি একটু নড়ে চড়ে উঠলাম, তারপর আস্তে আস্তে চোখ খুললাম। নিজেকে ফারাব ভাইয়ের বুকে আবিষ্কার করলাম। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে তারপর উঠে পড়লাম। তারপর শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষ করে মাথায় তাওয়ালটা পরে বের হলাম। এসে দেখি ভাইয়া রুমে নেই। আমিও কিছু না ভেবে নিচে গেলাম। দেখ ফারা, আমি তোমার দাদুমণি হই, এখন আমাকে বলতেই হবে, তুমি কি সম্পূর্ণভাবে ফতেমাকে নিজের করে নিয়েছো? না দাদামণি, ওর এখনো বয়স হয়নি। আমি তাকে বিয়ে করেছি যেন তারা আমার কাছ থেকে ফারজানাকে কেড়ে না নিতে পারে। কিন্তু দাদু ভাই, কোনো কিছুই নয়। আমি চাই না তারা এটা জানুক যে আমার আর ফাতেমার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। এটা যেন এই বাড়ির বাইরে কেউ না জানে। ওকে, যেমন তোমার মর্জি। কিন্তু দাদু ভাই, আমাদের আরও সতর্ক থাকতে হবে, কারণ যে কোনো মুহূর্তে তারা আটক করতে পারে। তুমি চিন্তা করো না দাদুমণি, আমি আছি তো। তারা জানে যে আমি কতটা ভয়ঙ্কর। তার জন্যই তো এত চিন্তা করি না। আমি নিচে এসে দেখি আব্বু আর বড় আব্বু বসে চা খাচ্ছে আর কথা বলছে। আমাকে দেখে তারা মুচকি হেসে বলল, গুড মর্নিং মামুনি। গুড মর্নিং। তারপর কিচেনে গিয়ে দেখি আম্মুরা কি যেন করছে আর সার্ভেন্টরা রান্না করছে। আমি গিয়ে বললাম, আম্মু আজকে আমাকে কিছু করতে দাও না, রান্না করি। শোন, মেয়েটার কথা বিয়ে হতে না হতেই এসেছে রান্না করতে। দাও না, আজকে আমি ব্রেকফাস্ট তৈরি করব। যাও বের হও। দুজনকে রান্নাঘর থেকে বের করে দিলাম। তারপর লেগে গেলাম কাজে। সব সার্ভেন্টদের বললাম আমার প্রয়োজনীয় জিনিসগুলো সামনে এনে দিতে, আর তারাও আমাকে সাহায্য করছে। কিন্তু দুঃখ হলো এটাই যে আব্বুরা আর ভাইয়ারা যা খায় আমি জীবনেও তৈরি করিনি। এখন কি করব? আম্মু, তোমাদের ব্রেকফাস্ট রান্না করা হয়েছে? কই আর রান্না করতে পারলাম? ফাতেমা আমাদের জোর করে বের করে দিয়েছে। আজ নাকি সে রান্না করবে। তাই নাকি? আচ্ছা, তাহলে গিয়ে দেখা যাক।
আমি রান্না করছি। কখন যে ভাইয়া রান্নাঘরে এসেছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই। আমি আমার মতো কাজ করছি। ভাইয়ের চোখের ইশারায় সব সার্ভেন্টদের বলেছে বেরিয়ে যেতে, তারাও চুপচাপ চলে গেল। আমি যে রান্না করছি হঠাৎ আমাকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরলো। প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, পেছনে তাকিয়ে দেখি ভাইয়া। উফ ভাইয়া, কাজের সময় এত জ্ঞান জ্ঞান করো না তো। কানের কাছে। কি রান্না করছিস? খেতে পারবো তো নাকি? উফ ভাইয়া, কাজের সময় এত জ্ঞান জ্ঞান করো না তো কানের সামনে। তুমি কি খাও তা তো আমি জানি না, তাই আমি আজ তোমার জন্য নতুন কিছু একটা করব। নতুন মানে? হুম। কিন্তু আমি যে খাবো না। কেন? সেটা একদিন ঠিকই জানতে পারবি। আমি যে সব খাবার খেতে পারি না রে। আর আমি তোকে এখন এটাও বলতে পারবো না। কি হয়েছে? ছাড়ো না, আমার সুরসুরি লাগছে। এখনো কিছুই করিনি, আর তোর এখনই সুরসুরি লাগছে? আর যখন করব তখন কি করবি? আচ্ছা, একটা চিমটে কাটো তো আমাকে। কেন? না মানে, আমি কি স্বপ্ন দেখছি না তো? কেন, কি সব বলছিস? না মানে, হঠাৎ এত ভালোবাসা? আগে তো আমাকে দেখতেই পারতে না, তা হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে আসলো? কানের নিচে এমন একটা দিব না। হঠাৎই আমি পেঁয়াজটা কাটতে গিয়ে হাতটা কেটে গেল। আমি আহ করে উঠলাম, সাথে সাথে ভাই আমার হাতটা ধরে হাত থেকে রক্তগুলো চুষে নিল। আমি ভাইয়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছি, কারণ ভাই আমার রক্তটার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। হঠাৎই ভাই আমাকে ছেড়ে চলে গেল। একটু পর আম্মু এসে হাতে একটু মলম লাগিয়ে দিল, বেশি একটা কাটিনি। তারপরও আম্মুরাই রান্না করলো, কিন্তু ভাবার বিষয় হলো ভাই আর নিচে আসেনি। হঠাৎই আম্মু বলল, নে এটা ফারাবকে দিয়া। আমিও চুপচাপ শরবতটা নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখি পুরো রুম ফাঁকা। আমি যেই পিছনে ঘুরতে যাব ঠিক তখনই কেউ আমাকে ধরে আমাকে নিয়ে বিছানায় পড়ে গেল, আর আমার ঘাড়ে দাঁত দিয়ে রক্ত চুষতে লাগলো। হঠাৎই হতে আমি জ্ঞান হারালাম ভয়ে। আমাকে ক্ষমা করে দে। আমি তখন তোর হাতে রক্ত দেখে হঠাৎ নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই রুমে চলে এসেছিলাম। আমার প্রচুর রক্ত পিপাসা পেয়েছিল, তাই তোকে আমার এখন খুব দরকার ছিল। আমার যখন জ্ঞান আসলো আমি নিজেকে বিছানায় দেখলাম। একটু আগে কি হয়েছিল আমার কিছু মনে পড়ছে না। ধুর, যা হওয়ার হবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বেজে গেছে, তাই উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নিচে গিয়ে খেয়ে নিলাম। সারাদিন চলে গেল, ভাইয়াকে আর দেখলাম না, রাতেও দেখলাম না। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। রাতে ভাইয়া এসেছিল, কিন্তু আমাকে ডাকেনি। আমাকে তার বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছিল। আবার আমার ঘুম ভাঙার আগেই চলে গেল। আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে গেলাম। কলেজে আমার সাথে কোনো ছেলেই কথা বলতে পারে না, কেন তা আজও আমি জানি না। শুধু কয়েকটা মেয়ে ফ্রেন্ড আছে, তারা কেউই জানে না যে আমার বিয়ে হয়েছে। শুধু একজনই জানে, সে হলো আমার বেস্টু আহানা। এমন করে আরও 2টি সপ্তাহ চলে গেল। এর মাঝে ভাইয়ার আর আমার এতটাও ক্লোজ হয়নি। আর একদিন আছে কলেজে আমাদের নবীনবরণ অনুষ্ঠান, মানে অনার্স বড় আপুদের আমি নাচে নাম দিয়েছি। অবশ্য ভাই আমাকে অনেক মানা করেছে, কিন্তু আমি শুনতে নারাজ, তাই আমার ইচ্ছার কাছে ভাইয়া হার মানলো। বলতে বলতে সেদিনটাও চলে এলো। আমি যে সকাল থেকে রেডি হচ্ছি, অবশ্য আমার নিজের রুমেই, ভাইয়ের রুমে না। আম্মুরা সাহায্য করছে, সাথে পার্লারের মহিলারাও তো আছে। তারপর আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিল। আমি এখন ভাইয়াকে দেখিনি। তারপর সবাই মিলে গেলাম নিজেদের কলেজ, তাই বাড়ির সবাই গিয়েছি। ভাইয়া আমাদের সাথে আসেনি, ভাইয়ের নাকি কাজ আছে, পরে আসবে। আমি আম্মুর কাছে শুনলাম। এক এক করে সবাই আসলো। আমরা নাচের মেয়েরা আলাদা রুমে প্র্যাকটিস করছিলাম। তখনই সবাই গম গম আওয়াজে বাইরে বের হলাম। গিয়ে দেখি একটা কালো গাড়ি থেকে একটা ছেলে বের হয়েছে, আশেপাশে কয়েকটা গার্ড। সে আর কেউ নয়, ফারাব ভাইয়া। সব মেয়েরা ভাইয়ের দিকে যেভাবে তাকিয়ে আছে আমার অনেক রাগ হচ্ছে। অবশ্য তাকাবেই না কেন, আজ ভাইয়াকে যা লাগছে না, আমার চোখের পলকই পড়ছে না। ভাইয়া আজ ব্ল্যাক কোট, প্যান্ট হোয়াইট শার্ট, হাতে ব্ল্যাক ঘড়ি, চুলগুলো জেল দিয়ে বাম পাশে রাখা, আর কিছু চুল কপালে এসে পড়ছে।
সানগ্লাস চোখে মুখে, সেই বাঁকা হাসি, ব্ল্যাক জুতা, সব মিলিয়ে জাস্ট ওয়াও। কেউ ক্রাশ খাবে না? সত্যি বলতে আমিও ক্রাশ খেয়েছি, সেই লেভেলের। আমি ভাবছি এটাই আমার স্বামী। উফ, এত সুইট একটা স্বামী পেয়েছি, আমি ভাবতেই কেমন যেন লাগছে। দোস্ত, এটা তোর হাজবেন্ড না? এই নজর কম দে, এটা তো জিজু লাগে। আরে রাখ তোর জিজু, আমি তো পুরাই পাগল হয়ে গেছি রে দোস্ত। তুই আগে কেন বলিসনি তোর জামাই এত সুন্দর? তাহলে তোর আগে আমি তার আশেপাশে সারাক্ষণ ঘুরঘুর করতাম। বান্দি, শোন, তুই না বলতি তোর জামাই আমার জামাই আর আমার জামাই তোর দুলাভাই? তো এখন আমার জামাই তোর জিজু হলো। শালি, আমার দিক দিয়ে ডায়লগটা পড়ে দেখ, ঠিকই বুঝবি। সত্যি বন্ধুর দুই নাল চোখ যেন দুই নালে বন্দুকের গুলি কইরা ভাঙলো আমার মনের সিন্দুক রে, মনের সিন্দুক। কেউ অন্যভাবে নিবেন না, আমি জাস্ট মজা করে বলেছি। দোস্ত, তোর জামাই রে আমার সেই লাগছে। বাসায় গিয়ে আমার পক্ষ থেকে 10টা চুমু দিয়ে দিস। আচ্ছা বাবা থাম, রাগিস না। আমার অনেক রাগ হচ্ছে, কারণ মেয়েগুলো আছে না, যেন পাগল হয়ে গেছে। এমন ভাবে ঘিরে ধরেছে যেন এখানে কোনো সার্কাস হচ্ছে, যত সব ঢং। তারপর অনুষ্ঠান শুরু হলো, আর ভাইয়াকেও পরিচয় করিয়ে দিল। আমাদের নাচের পালা। অবশেষে আমার আর আহানার ডাক পড়লো, আমরা স্টেজে উঠলাম। তারপর আমাদের নাচ শেষ হলো। আমি এই নাচের মাঝে শুধু ভাইয়ের দিকে তাকিয়েছিলাম, আর ভাইও আমার দিকেই তাকিয়েছিল। কিন্তু অন্য একজনও আছে যে আমার দিকে তাকিয়েছিল, তা আমি ঠিকই অনুভব করতে পেরেছি। এমন করে আরো একটা মাস চলে গেল। এর মাঝে আমার সাথে অনেক কিছু হয়েছে, যা আমার মাথার উপর দিয়ে গেল। কেমন যেন লাগতো, যেমন আমার আশেপাশে কেউ আসতো, এসব কিছুই। রাতে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎই বড় আব্বু বলল, কাল নাকি এই বাড়িতে মেহমান আসবে, ফারাব ভাইয়া নাকি বোন আসবে। আমি ছোট থাকতেই শুনেছিলাম বড় আব্বু নাকি আরেকটা বিয়ে করেছিল, সে ঘরে একটা মেয়ে আছে, মানে ফাইজা আপু, ফারাবের বোন। আমি কখনো সামনাসামনি দেখিনি। তার নাকি বিয়েও হয়ে গেছে, একটা ছেলে আছে, আর কালকে তারাই আসবে। তারপর সবাই খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গেল। সকালে বাড়িতে অনেক কিছুই রান্না করেছে, আর করবেই না কেন। আজ এই বাড়িতে বড় মেয়ে আসছে, সাথে জামাইও আসছে তাই। আর আমি বসে বসে চিপস খাচ্ছি। আমি আজ একটা 3 পিস পরেছি। যতই হোক, বাড়িতে মেহমান আসবে, তাদের সামনে তো আর টি শার্ট পরা যায় না। তাই সবকিছু রান্নাবান্না শেষ করে আম্মু ফ্রেশ হতে চলে গেল। তখনই আব্বুদের আগমন, সাথে একটা মেয়েও আছে, আর পিচ্ছি ছেলেও আছে। আমি তাকে দেখে দাঁড়িয়ে গেলাম। মেয়েটি এসে আমাকে জড়িয়ে ধরে বলল, তাহলে এটাই কি আমাদের ফাতেমা ফারাবের বউ? ভারী মিষ্টি মেয়ে তো। আমি বুঝতে পারলাম আপুটা বেশ মিশুক। তারপর তাদের রুম দেখিয়ে দিল। ফ্রেশ হয়ে এসে সবাই খাওয়া দাওয়া করলো, তারপর গল্প করতে লাগলো। আসলেই আপুটা অনেক ভালো, আর দেখতেও মিষ্টিও, আপুর ছেলেটাও। এমন করে আরো একটি সপ্তাহ গেল। এর মাঝে আপুর সাথে আমি অনেকটা ফ্রি হয়ে গেছি। কিন্তু অবাক করার বিষয় হলো, এরাও ভাইয়াদের মতো খাবার খায়, যা আমার কাছে দেখতে কেমন জানি। আর আপুর ছেলেটা আছে না, রোহান, অনেক বাজি। একদিন আমি আর ভাইয়া ঝগড়া করছিলাম, কেন জানি হঠাৎ করেই ভাই আমাকে কামড় মারল। আমি ওই দিন কান্না করে দিলাম। অবশ্য বাড়িতে আম্মুরা ছাড়া কেউই ছিল না। আমি অনেক জোরে কান্না করতে লাগলাম। পরে আম্মুরা চলে এসেছে রুমে। কি হয়েছে মা? কি রে, মেয়েটা কান্না করছে কেন? কি করেছিস? তোমার ছেলে অনেক পচা, আমাকে শুধু কামড় মারে। একটা রাক্ষস জামাই। দেখছো বড় মো, তোমার একটা পাজি ছেলে কি ভাব নিয়ে কথা বলছে, যেন সে এখানকার জজ সাহেব। কি রে, তুই এত খারাপ কেন রে? তোমার ছেলেটা অনেক খারাপ, শুধু কেউ এমন ভাবে কামড় মারে, জানার রাগ আমার কচু রাগ।
উঠলেই আমার ঘাড়ে এসে চেপে ধরে। রাক্ষস ছেলে। আম্মু তোমরা যাও তো এখন, ওকে আমি একটু শিক্ষা দিই। যাবে না কি করবে তুমি? নিজেকে কি ভাবো, হিউম্যান নাকি ভ্যাম্পায়ার? আম্মু চল আপু, এদের ঝগড়া এরাই সমাধান করুক। যাও যাও, আমার লাগবে না। ও না, তোমাদের। আমি রাক্ষসটাকে ছেড়ে আমার ভ্যাম্পায়ার বাপের কাছে চলে যাব। তখন সে আমাকে কিভাবে রক্ত খায় আমাকে শিখিয়ে দেবে। পরে আমিও এই শয়তান রাক্ষস বলার ঘাড় মোটকে রক্ত খাবো। তাই নাকি বেবি? এই তুমি এভাবে সামনে আসছো কেন? এতক্ষণ তো কত কথা বলছিলিস, এখন কেন তোতলাচ্ছিস? কি বললি? আমি রাক্ষস আর তুই তোর ভ্যাম্পায়ার বয়ফ্রেন্ডের কাছে যাবি, তাই না? না মানে হ্যাঁ, মানে না। কি হ্যাঁ না করছিস? একদম কাছে এসে পড়েছে। তারপর যা হলো, আমি ভয়ে একবারে চুপ হয়ে গেলাম। আর ভাইয়া আমার খুব কাছে চলে এসেছে। বাবা ভাইয়া। কি বল? ঠিক তখনই ঘরে আপুর ছেলেটা ঢুকে পড়লো। আমি কিছু দেখিনি। মামা পিছনে তাকা। আর কি দেখবি? বেশি পাকা হয়ে গেছিস, তাই না? আমি মামুনির কাছে এসেছিলাম, চল আমার কাজ আছে। ও মামুনি, মামুনি চলো না, আমরা একটু বাহিরে ঘুরে আছি। না বাবা, এখন না, পরে, অন্য দিন। দেখো না মামুনি, বিছানায় বসে আছি, ভালো লাগছে না। যাও, ভালো লাগে না। ভেবেছিলাম তোমাকে নিয়ে একটু ঘুরবো, সেই সময়টুকু পেলাম না। যাও যাও, ব্রেকআপ তোমার সাথে। কে বলেছে? যাও, কথা নেই। যা বাবা, কি হলো? যাও, তুমিও আমার রুম থেকে বের হও। এটা কি তোর রুম নাকি? তাই নাকি? তা কিভাবে হলো শুনি? কেন আবার? তুমি আমার হাজবেন্ড, সেই হিসাবে তোমার সবকিছুর ওপর আমার অধিকার আছে। তাহলে মনে হয় আমারও আছে, তাই না? সেটা কি বলতে হয়? অজান্তেই বলে ফেলেছি। তখনই বুঝতে পারলাম কি বলেছি। তখনই জিহ্বায় কামড় মারলাম। কি কি বললে বেবি? সবকিছুতে অধিকার আছে? না মানে হ্যাঁ, মানে না। বুঝেছি। ঠাস করে আমার ঠোঁটে কিস করে বসলো, আর আমি তো চমকে উঠলাম। বেবি, বাকিটা না হয় রাতে করব। শয়তান। কে রে, মেয়েটার ওপর নজর রাখছিস না? জি, আমরা সবসময় তার উপর নজর রাখছি। আমাদের লোক আছে তার সাথে। ভালোই হয়েছে, তারা জানতেও পারবে না। আমাদের সাবধানে থাকতে হবে, কারণ আমরা কিন্তু বাঘের খাঁচায় ঢুকে কাজ করছি। আচ্ছা, এখন আসতে পারো। আমি খুব তাড়াতাড়ি তোমাকে আমার রানী বানাবো আর সব শক্তি লাভ করব। তুমি হবে রানী, আর তাকে শেষ করে আমি বিজয়ী হব। আসিনপুরের কাশ্মীরা ভ্যাম্পায়ার রাজ্য। জি রাজা। তোমরা সবকিছু ঠিকঠাক করে রাখো। আর হ্যাঁ, আমাদের সাথে যে সেই রাজ্যের প্রহরী কাজ করছে আর গোপনে খবর দিচ্ছে, আমরা যে জানি সেটা যেন তারা না জানে। জি রাজা। তুই কি ভেবেছিলিস তুই এত কিছু করবি আর আমি কিছুই জানবো না? হা হা হা, বোকা কোথাকার। দাদাগুরু, আমার এখন কি করা উচিত? তারা যে ফারজানার পিছনে লেগে গেছে। বাবা, তোমাকে আমি একটা কথা বলতেছি। জি বলুন। দেখো, তুমি ফারজানার সাথে মিলন মানে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ, কিন্তু দেখো, মিলন একটু হলেও তোমার শক্তি ফারজানার শরীরে প্রবেশ করবে। আর হ্যাঁ, এই নাও, এই চেনটা পরে থাকো, ওই দিন ফতেমার গলায় পরিয়ে দেবে। আর হ্যাঁ, এটাও বলে রাখবে কখনো যেন না খোলে, কারণ এটা সাথে থাকলে তারা ফতেমাকে স্পর্শ করতে পারবে না। ওকে। আর হ্যাঁ, তারা হয়তো বাধা দিতে পারবে, তাই তুমি সামনে পূর্ণিমা রাত আসছে, ওই দিন তারা বাইরে বের হতে পারবে না, তাই তোমাদের ওই দিন মিলন হলেই ভালো হবে। আচ্ছা, আর হ্যাঁ, কোনো প্রকার প্রবলেম হবে না তো? না, হবে না। থ্যাংক ইউ। নো থ্যাঙ্কস মাই ডিয়ার শন। ওকে, তাহলে এখন আমি আসি। ইয়া শিওর। আর হ্যাঁ শোনো,
দাদাগুরু বললেন, প্রথমবার মিলনের পর হয়তো অনেক পিপাসা পেতে পারে, তাও আবার রক্তের। তাই আগে থেকে আমাকে বলে দিয়েছেন যে যখন তার রক্তের পিপাসা জাগ্রত হবে তখনই আমাকে তার ঘাড়ে দাঁতটা বসিয়ে দিতে হবে, যার পরে সে ভুলে যাবে পিপাসার কথা, আর তাতে সে নিজেকে আস্তে আস্তে তার রূপে আনতে। আহ রে, বেচারাটা আমার কত সেবা করেছে। আচ্ছা, আজকে আসুক, না হয় একটু ভালোবাসা দিয়ে দিব। মনে মনে কথাটা বললাম। আর হ্যাঁ শোনো, দাদাগুরু বললেন, প্রথমবার মিলনের পর হয়তো অনেক পিপাসা পেতে পারে, তাও আবার রক্তের। তাই আগে থেকে আমাকে বলে দিয়েছেন যে যখন তার রক্তের পিপাসা জাগ্রত হবে তখনই আমাকে তার ঘাড়ে দাঁতটা বসিয়ে দিতে হবে, যার পরে সে ভুলে যাবে পিপাসার কথা, আর তাতে সে নিজেকে আস্তে আস্তে তার রূপে আনতে সাহায্য করবে। ওকে। এমন করে আরও 2টি দিন চলে গেল। এর মাঝে আমি একটু কমই কলেজ যাওয়া আসা করতাম, কারণ ভাইয়া যেতে দিত না। আর আমিও এতে মাথা ঘামাইনি, কারণ বাসায় তো আপু আছেই। আপুরা ভাইয়া চলে গেছে, শুধু আপু আর আপুর ছেলে আছে। এর মাঝে একদিন আপুর ছেলে আমাকে নিয়ে জঙ্গলে গিয়েছিল ঘুরতে। সেখানে গিয়ে অবাক করার কাণ্ড। বাবু, বাড়িতে চলো। মামুনি চলো তো। বাবু দেখো, আমার অনেক খারাপ লাগছে। কি? আমার খারাপ লাগছে? কই, আমার তো খারাপ লাগছে না। আর কিসব বলছো বাম? দেখো ব্যাঙ কতগুলা। চলো বাবু, বাসায়। মামুনি বলে রোহান ব্যাঙটাকে ধরে তার শরীরে নিজের দাঁত বসিয়ে দিল আর সবগুলো রক্ত খেয়ে নিল। আমি অবাকের চরম পর্যায়ে। রোহান! মামুনি নাও, তুমিও খাও, শরীরে শক্তি হবে। আমি সাথে সাথে জ্ঞান হারালাম। আর যখন জ্ঞান ফিরল তখন নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলাম। আমি আস্তে আস্তে চোখ খুলে বসলাম। আমাকে ফারাব ভাইয়া ধরে বসিয়ে ধরলো। আমার কি হয়েছিল? মামুনি। আপু, এখন রোহানকে নিয়ে যাও, আমি তোমার সাথে পরে কথা বলছি। ওকে রোহান, চল। আরে মামুনি। মামনের কিছু হয়নি, তুমি চলো। তারপর সবাই চলে গেল আর ফারাব ভাইয়া আমার পাশে বসে আছে। আমার কি হয়েছিল? কিছু না, খাবারটা খেয়ে নে। হা কর। তাহলে আমি তো ওই আমাকে রাগাস না, বলে দিলাম। বললাম না কিছু হয়নি। আর হ্যাঁ, আজকের পর থেকে তুই বাইরে যাবি না। কেন? আমি যাব। এমন একটা দিব, সবসময় তর্ক করিস তুই। ওই, আমি কি তোকে মেরেছি? এমন ভ্যাবা করছিস কেন? আবারও। আচ্ছা বাবা, সরি, নে খাবারটা খেয়ে নে। তারপর রাতে সবাই মিলে একসাথে খেলাম। তখন রোহান বলল, ও মামুনি, তখন তুমি হঠাৎ এমন ভাবে জ্ঞান হারালে কেন? আর এমন ভাবে ভয় পেয়েছিলে কেন? আমি তো ভেবেছিলাম তোমার ইয়েটিয়ে হবে আর কি। ইয়েটিয়ে মানে? আরে বুঝো না, আমার একটা বোন বা ভাই হবে। আমার সাথে সাথে বিষম উঠে গেল, আমার সাথে ভাইয়ারও। এই বেয়াদব ছেলে, এসব কি ধরনের কথা? আরে তুমি বুঝো না, তোমার না এক বান্ধবী জ্ঞান হারিয়েছিল, পরে না তোমরা বলেছিলে তার নাকি বেবি হবে। আমি সব শুনেছিলাম তো। এই ছেলে বলে কি রে বাবা? মামা, তুই একটু চুপ কর। যাও, তোমরা ভালো না। আমি কি করব বুঝতে পারছি না। এখানে উপস্থিত সবাই ছিল, আর এই হারামি পোলাটা আমাকে আরো শরমে ফেলে দিল। নানুমণি এসব বলে না। বারে, এটা কি খারাপ কথা নাকি? ও নানু ভাই, বলো না। আচ্ছা বাবা, হয়েছে। আমি আর ওইখানে থাকতেই পারলাম না। আমি রুমে চলে এলাম। আমি রুমে এসে একাই বলতে লাগলাম, কি পাজি ছেলে রে বাবা, কোথায় কি বলতাই সেটাও জানে না। সবার সামনে আমাকে কতই না শরমে ফেলে দিল। একদম এটার মামার মতো হয়েছে, খচ্চর পোলা। একবার সামনে পাই এটার মামাটাও কোথায় কি করবে বুঝে না। ঠিক তেমনই এই ছেলেও না, তা করবে কেন? দরজাটা খোলা রাখে, যার ফলে আজই হলো একবার ভাইয়াকে পাই,
তারপর বুঝাবো লজ্জা কি জিনিস। কি করবি? দরজায় হেলান দিয়ে। তুমি? হাই রে, আমার সব কথা শুনে নিল। না, শুনবো না কিভাবে? তুই যেভাবে কথা বলিস। আগে বল, আমাকে কি করবি এখন? দরজাটা লাগিয়ে। কই? তখন না তুই বললি যা করার দরজা লাগিয়ে করতে, তাই তো দরজাটা লাগিয়ে দিলাম। না হলে আবার ওই পাজিটা দেখলে বলবে, মামা এখনই আমার খেলার পার্টনার এনে দাও। আরে আমি তো এমনি বললাম। কিন্তু বেবি, আমি তো সিরিয়াস ভাবে নিলাম। ভাইয়া প্লিজ এখন না। কি বললি তুই? না মানে খারাপ। এই তো আমার লক্ষ্মী বউটা। চলো বউ, এখন আমরা একটু টিয়ে করি। না, কিন্তু কে শুনে কার কথা? ভাইয়া আস্তে আস্তে আমার একদম কাছে চলে এসেছে। তারপর আমার উপরে ঝুঁকে আমার ঠোঁটে নরমভাবে একটা চুমু খেলো। তারপর আর কি, খারাপ ভাইয়া আর কিছুই করলো না, আমাকে নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমিও চুপটি করে তার বুকে ঘুমিয়ে পড়লাম। এমন করেই দিন যেতে লাগলো। আরও 2টি সপ্তাহ। এর মাঝে আমি কলেজে যেতাম, কিন্তু একটা ছেলে আছে আমাদের কলেজে শুধু পিছনে লাগে, আর ছেলেটাকে দেখলেই আমার রাগ হয় অনেক। অবশ্য ছেলেটা দেখতে অনেক সুন্দরী। আমার বেস্টু তাকে লাইক করে। ভাইয়া এসব বিষয় একটু কমই জানে। কলেজে ভাইয়ার পর এই ছেলেটাই ক্রাশ বয়, তাই এখন একটু কলেজে কম আসা যাওয়া করি। বাসায় সারাদিন আপুদের সাথেই সময় কাটাই। দেখতে দেখতে পূর্ণিমা রাতে দিন চলে এলো। আমাকে ভাইয়া নাকি কিসের সারপ্রাইজ দিবে, তাই আপুকে বলে দিয়েছে আমাকে একটা নীল শাড়ি পরিয়ে দিতে। শাড়িটা অনেক সুন্দর, জর্জেট শাড়ি, নীলের মাঝে গোল্ডেনের কাজ করা। আপু আমাকে অনেক সুন্দর করে সাজাচ্ছে। ফারাবের নাম, তার রাজ্যে অ্যাডা জাস্টিন, অচিনপুরে কাশ্মীরা ভ্যাম্পায়ার রাজ্য, আর্য। ফারাবের বিশ্বস্ত গুপ্তচর, তারা আজ রাতে নিজেদের রূপে আসবে। জি রাজা। তাই আমাদের সব প্রহরী লাগিয়ে দিবে, কারণ তাদের রাজ্য থেকে সব নিজেদের রূপে বের হয়ে যাবে মানুষ শিকার করতে। নিরীহ মানুষদের রক্তে তাদের পিপাসা মেটাবে, তাই আমাদের তাদেরকে বাধা দিতে হবে। অ্যাডা জাস্টিন রাজার জয়। হুজুর, তাদের খবর পেয়েছি। বন্ধুরা, এখানে অ্যাডজাস্টিন বলতে ভাইয়ের কথা বলা হয়েছে। বল কি খবর? তারা মানব দেশে তাদের লোক পাঠিয়েছে রক্তের জন্য। তোমরা বসে আছো কেন? যাও, সব সৈন্যদের লাগিয়ে দাও। আর হ্যাঁ, তোমরা নিজেদের যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করবে, পারলে তাদের রক্তের পিপাসা মেটাবে। আগে জনাব। আর আর্য শোনো, আমি আজকে রাজপ্রাসাদে আসবো না, তোমাকে সব সামলাতে হবে। আমি আজ পঞ্চমুখী নদীর প্রাসাদে যাব। যথাজ্ঞে। আর হ্যাঁ, আব্বু আর ছোট আব্বু এসেছিল আজ? না, আসেনি তারা। ওকে। আমি রুমে বসে আছি, তখনই ভাই আসলো রুমে। রেডি? চল। খচ্চর পোলা, একবারও বললো না কেমন লাগছে আমাকে, আর নিজেও রেডি হয়নি। হঠাৎ ভাই আমার চোখ বেঁধে দিল। আমি বললাম, চোখ বাঁধলে কেন? চুপ। আমার ঠোঁটে হাত দিয়ে কথাটা বলে। আমি কেঁপে উঠলাম, সাথে চুপও হয়ে গেলাম। হঠাৎ ভাই আমাকে কোলে তুলে নিল। আমি ভাইয়ের শার্ট খামচে ধরলাম। তারপর মনে হলো আমরা যেন কোথাও ভাসছি হাওয়াতে। 5 মিনিট পর ভাই আমাকে নামিয়ে দিল আর আমার চোখের বাঁধন খুলে দিল। আমি চোখ খুলে চমকে উঠলাম, এত সুন্দর যা বলার বাহিরে। আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, এটা কোথায়? পছন্দ হয়েছে? ভীষণ। আমি রুমটা ভালো করে চোখ বুলালাম। রুমটা বেশ বড়। তারপর সারা রুম অনেক ফুল দিয়ে সাজানো। তারপর রুমে আমার অনেকগুলো ছবি, সাথে ভাইয়ারও। আমি তো অবাক। তারপর একটু বাইরে এলাম। বাইরে এসে আবারও অবাক, কারণ বাইরে পুরো রাজপ্রাসাদ এত সুন্দর যা মুখে বলা যাবে না। আমি জাস্ট অবাক হচ্ছি। তারপর রুমে এসে চারপাশটা দেখতে লাগলাম। সন্ধ্যা পুরোপুরি হয়নি। আমি জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখে আরও অবাক, কারণ চারপাশে শুধু নীল পানি আর পানি। সারি সারি বক উড়ে যাচ্ছে আর সূর্য অস্ত যাচ্ছে। আমার মনটা ভরে গেল। আমি জানালাটা খুলে দুহাত ছড়িয়ে দিয়ে বাইরের আবহাওয়াটা উপভোগ করছি। তখনই পেছন থেকে ভাইয়া আমাকে জড়িয়ে ধরলো, আমার উন্মুক্ত পেটে স্লাইড করতে লাগলো। আমি কেঁপে কেঁপে উঠলাম। ভাইয়া আমার কানের কাছে মুখ এনে বলল,
পছন্দ হয়েছে? খুব খুব। কিন্তু আমরা এত তাড়াতাড়ি এখানে আসলাম কি করে? এত প্রশ্ন করিস, বিদায় ভালো লাগে না। এটা জিজ্ঞেস করাই রাগ করছো কেন? আচ্ছা, আমরা এখানে কেন এসেছি, আর এই প্রসাদটা কার জন্য আমরা এখানে এসেছি? তারা কিছু করবে? আর বলতে পারলাম না, তার আগেই ভাই আমার ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে নিল, আর আমি প্রায় 10 মিনিট পর ছেড়ে দিল। আমি এখনো ওভাবেই হাঁ করে আছি। এত প্রশ্ন করিস কেন? এর জন্যই ভালো লাগে না। তাই বলি তুমি? আর জিজ্ঞাসা করলি না কেন এসেছি এখানে? তাহলে শোন, এখানে এসেছি তোর সাথে বাসর করতে, বুঝেছিস বেবি? কি? বাবারে, আমার কানটা মনে হয় গেল। এমন ভাবে চিৎকার দিলি মনে হলো আমি নদীর এই প্রান্তে। তুমি এসব কি বলছো? চুপ। আর শুধু আমি বলবো আর চাইবো, আর তুই শুধু দেখবি আর সহ্য করবি। আমি বুঝতে পারছি ভাইয়া নিজের হুঁশে নেই। আমার কেন জানি ভালো লাগছে। হঠাৎ ভাইয়া আমার শাড়ির আঁচল ধরে বলল, এটা চেঞ্জ করে এই শার্টটা পরে আয়। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কি হলো? এটা কেন? বেশি প্রশ্ন করবি না। আমি চুপচাপ এই শার্টটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে শার্টটা একবার দেখতে লাগলাম। সাদা শার্ট আর অনেক পাতলা। আমি কি করব বুঝতে পারছি না। কিছু না ভেবে শাড়িটা চেঞ্জ করে পরে নিলাম, কিন্তু বাইরে বের হতে অনেক লজ্জা লাগছে, কারণ শার্টটা হাঁটু পর্যন্ত। কিরে, তোর হলো? হ্যাঁ। না মানে না। আমি কিন্তু দরজা খুলে ফেলবো, বের হ। আমিও মাথাটা নিচু করে বের হলাম। ধরতে গেলে আমি এক প্রকারে শাওয়ারই নিয়েছি। আমি বের হওয়ার সাথে সাথেই ভাইয়া আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তারপর ভাই আমাকে আয়নার সামনে দাঁড় করালো। হঠাৎ আমার চুলগুলো এক পাশে রেখে আমার গলার একটা চেন পরিয়ে দিল। আমি হাঁ করে তাকিয়ে আছি। তারপর ভাইয়া আমার গলায় ডিপলি একটা কিস করলো। আমিও ভাইয়াকে দেখতে লাগলাম। ভাইয়াকে আজ অনেক সুন্দর লাগছে, কারণ ভাইয়া খালি গায়ে, সাদা একটা প্যান্ট পরা। তারপর চুলগুলো কপালে এসে পড়েছে, মুখে চাপদাড়ি, তারপর ঠোঁটে সেই হাসি যা আমাকে বারবার প্রেমে পড়তে বাধ্য করে। তারপর তার চোখের মণিগুলো নীল, যেন বাহিরে পানির সাথে মিলে গেছে। আমি যেন ভাইয়ের মধ্যে ডুবে যাচ্ছি। আজ তোকে দারুণ লাগছে। আমি এতদিন শুনতাম মেয়েদের ভেজা চুলে নাকি মায়া পরীদের মতো লাগে, কিন্তু আজ আমি নিজের চোখে দেখছি সত্যি অনেক সুন্দর লাগছে তোকে। আজকে আমি তোমাতে পরিপূর্ণ হতে চাই। আমি তোমাতে ডুবিতে চাই, সম্পূর্ণভাবে নিজের করে পেতে চাই। তোমার বাবুর বাপি হতে চাই। আমি এতদিন ওয়েট করেছিলাম, কিন্তু আজ আমি চাই তোমাকে দিবে ধরা আমাতে। আমি এতক্ষণ চোখ বন্ধ করে সবটা শুনছিলাম। আমি যেন এক অজানা রাজ্যে হারিয়ে গেছি। আমি ভাইয়ার উন্মুক্ত বুকে মুখ লুকালাম। ভাইয়াও আমাকে মুচকি হেসে জড়িয়ে ধরলো। তারপর ভাইয়া আমাকে কোলে তুলে নিল। তারপর ভাইয়া আমাকে নিয়ে বিছানায় শুয়ে দিল, আর আমার উপর তার সম্পূর্ণ ভার ছেড়ে দিল। ভাইয়া আমার গলায় মুখ গুজে দিল, তারপর একটা কিস করলো। আমি বিছানার চাদর খামচে ধরলাম। ভাইয়া আমার ঠোঁটে গভীরভাবে কিস করলো, আর হারিয়ে গেলাম এক অজানা ভালোবাসার সাগরে, যেখানে আছে শুধু ভালোবাসা আর ভালোবাসা। সকালে আমার ঘুম ভাঙলো প্রথমে। আমি চোখ খুলে নিজেকে ভাইয়ের উন্মুক্ত বুকে আবিষ্কার করলাম। কালকে রাতের কথা মনে পড়তেই লজ্জায় আবার মুখ লুকালাম। আমি ভাইয়ার দাড়িগুলো স্লাইড করতে লাগলাম, আর মনে মনে অনেক খুশি হলাম। আমি আস্তে আস্তে বলতে লাগলাম, ঘুমিয়ে থাকলে কত সুন্দর দেখায়, আর যখন উঠে যায় মনে হয় একটা ভ্যাম্পায়ার মতো লাগে। ইস, আমার জামাইটা যদি সত্যিকারের ভ্যাম্পায়ার হতো তাহলে কত না মজা হতো। যাই হোক, এমনিতেও আমার এই মিষ্টি বরটা কম সুন্দর
হ্যাঁ। ওকে। আমার আস্তে আস্তে জ্ঞান ফিরল। আমি উঠে বসতেই ভাই আমাকে ধরে বসালো। আমার কি হয়েছিল আমার কিছু মনে থাকে না কেন? কিছু না। ও আচ্ছা, আমরা বাসায় যাব কখন? তুই খেয়ে নে, তারপরই। কাল রাতে পূর্ণিমা রাত ছিল। ও ফতেমারও ক্ষতি করতে পারবে না, কারণ কাল রাতে ফারাকের সাথে, বুঝতে পারছো? আর ফারাপের দাদরগুলো তাকে একটা চেন দিয়েছে, যেটা পরালে ফতেমার কিছুই হবে না। আমার মেয়েটাকে নিয়ে অনেক ভয় হয়। চিন্তা করিস না ছোট, আমার ফারাজ থাকতে ফাতেমার ক্ষতি কেউ করতে পারবে না। আপু। মা, এখন তো ফতেমার কিছুটা হলেও পেপাসা লাগবে, তাও আবার রক্তের। আমার দাদু ভাই সেটাও ঠিক ম্যানেজ করে ফেলেছে, একটু পর তার বাসায় আসবে। আর হ্যাঁ বৌমা, তুমি তাকে সেই জোশটা খাইয়ে দিও, কেমন? আচ্ছা মা। তারপর ভাইয়া আমাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল। এর মাঝে অবশ্য অনেক জ্বালিয়েছে একটা শয়তান পোলা। আমাকে রেডি করে ভাইয়াও রেডি হয়ে নিল। আর আগের মতোই ভাইয়া আমার চোখগুলো বেঁধে দিল। তারপর আমাকে নিয়ে বাসায় চলে আসলো। এত তাড়াতাড়ি আসায় আমি অনেক প্রশ্ন করেছিলাম, কিন্তু এই শয়তান পোলাটা কি আর বলবে, শুধু এটাই বলতে পারে, ফাতেমা ইজ স্টপ, এনাফ ইজ এনাফ। তোকে এক কথা কয়বার বলতে হয় যে এত প্রশ্ন করা আমি লাইক করি না? যত সব ঢং। মাঝে মাঝেই ইচ্ছে করে একটা কামড় বসিয়ে দিই। আই মা, কেমন লেগেছে? খুব ভালো। তার মানে তোমরা সবই জানতে যে আমাকে সেখানে নিয়ে যাবে? রে। সবাই জানবেই। আমাকে কেন বলবে? আমি তো আর তোমাদের কেউ না, তাই না? আরে গাধি, যদি তোকে বলে দিতাম তাহলে সারপ্রাইজটা কি আর পেতি? আমরাই সারপ্রাইজ পেতাম। তাই তো। এটার মাথায় আপু এসব ঢুকবে না। কথায় আছে না, কানাকে নিয়ে যাই ভ্রমণ করেন, সেম আমারও তাই হয়েছে। ফোন টিপতে টিপতে আর সবাই বসতে বসতে কথাটা বললো আমার উনি। বুঝলেন না মা, ভাইয়া তোমার মাথা। মামুনি, তোমার জন্য আমার পক্ষ থেকে সারপ্রাইজ আছে। থাক বাবা, তুমি আমার রুমে এসে দিয়ে যেও। কে জানে সবার মাঝে আবার কি জানি কি বলে ফেলে। এই পাজি ছেলের উপর ভরসা নেই। মনে মনে কথাটা বললাম। আরে দাঁড়াও না। তারপর একটা কেক বের করে দিল। তাই নাকি? এটা তোমার জন্য। ওকে আচ্ছা, আমি ঘরে যাই, আমার অনেক টায়ার্ড লাগছে। বাই গাইস। তারপর রুমে এসে প্রথমে শাওয়ার নিলাম, তারপর একটা টি শার্ট আর একটা প্লাজো পরে বের হলাম। আর এসেই বিছানায় শরীরটা ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমার উপর ভারী কিছু আছে, তাই চোখটা খুললাম। খুলেই ভাইয়াকে দেখে ভয় পেয়ে গেলাম। আমার উপর কি? আদর করতে আসছি। আমার উপর থেকে উঠো। না, কি করবি? উঠো না। সারা রাত যখন আমার উপর থাকিস তখন আমার জানিস সারা রাত মনে মনে হয় রে, এই আটার বস্তাটাকে কিভাবে উপরে রেখে ঘুমাই। কি? আমি আটার বস্তা? সেটা তুই বুঝবি, সেটা তো আর আমি বুঝবো না। যাও, আমার উপর থেকে ওঠো। না, কি করবি? আমি আর কিছু না বলে ভাইয়ের ওই গোলাপি ঠোঁটগুলো আমি আমার দখলে নিয়ে নিলাম। ভাইয়া প্রথমে মুচকি হাসলো, পরক্ষণে আমার সাথে তাল মেলাতে লাগলো। প্রায় 8 মিনিট ছিল। আই লাভ ইউ। আবার বল। আই রিয়েলি লাভ ইউ। আবার বল। লাভ ইউ সো 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 মাচ বলেই শক্ত করে জড়িয়ে ধরলাম। লাভ ইউ টু মাই কিউটি সুইটহার্ট। ঠিক তখনই রুমেই পাজি ছেলেটার আগমন। মামুনি। ভাই আমার উপর থেকে লাফ দিয়ে উঠে গেল। কি কি? মামুনি সরি, আসলে একটা জিনিস দিতে এসেছিলাম। তুই যদি আমার ভাগিনা না হতি রে, এখন তোর আসল নকল বের করে দিতাম। আমার আদরের 14টা বাজিয়েছে, পাজি ছেলে কোথাকার। আমি মিটমিট করে হাসছি। ধরো তো মামুনি, এই ছেলের সাথে বাবারে সংসার করো কি করে? যত সব কি বলে আমাকে নাকি কি করতো। পায়ে লম্বা হলেই মানুষ সব পারে না, বুঝেছ? এই মাথাটা আছে না, এটার ভেতরে একটা মগজ পকেটে থাকতে হয়। তবে রে। রোহান দৌড়ে বাইরে চলে গেল আর আমি
হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছি। বাবারে, খুব হাসি পাচ্ছে তাই না? সে আর বলতে। দেখ এবার তোর অবস্থা কি করি। বলেই ওকে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম আর ঝর্ণাটা ছেড়ে দিলাম। কি করলে এটা? কেমন লাগে দেখ। আমিও কম কিসে ভাইয়ের শার্টের কলার ধরে একটানে আমার সাথে মিশিয়ে নিলাম। টান দেওয়াতে দুজনেই টাল সামলাতে না পেরে বাথটবে পড়ে গেলাম। আমি নিচে, ভাইয়া আমার উপরে। আমি ভয়ে ভাইয়ের শার্ট খামচে ধরে আছি, আর ভাইয়া আমার দিকে এক নেশা ভরা চোখে তাকিয়ে আছে। হঠাৎই ভাইয়া আমার ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে নিল। আমি প্রথমে ভ্যাবাচেকা খেয়ে গেলাম। ভাইয়া আমার ঠোঁটগুলো চুষছে আর আমার পেটে স্লাইড করছে। আমিও কেন জানি ভাইয়াকে দূরে সরাতে পারছি না। আমিও তার সাথে তাল মেলাতে লাগলাম। কিছুক্ষণ পর দুজন মিলে ফ্রেশ হয়ে আসলাম। ভাইয়া চুল মুছছে, তখন ভাইয়ের একটা কল আসলো। হ্যাঁ বল, আমি আসছি। কার ফোন ছিল? কিছু না, আমি আসছি। তারপর ভাইয়া রেডি হয়ে নিল। এত সুন্দর লাগে এই ছেলেটারে। আমি গিয়ে চোখে সানগ্লাসটা পরিয়ে দিলাম আর গলা থেকে টাইটা খুলে ফেললাম। ভাইয়া হাবার মতো তাকিয়ে থেকে, কি হলো এটা? সানগ্লাস পরবে। তোমার ওই চোখের মণিগুলো যেন আমি ছাড়া আর কেউ দেখতে না পারে। আর এত শর্টকট পরলে তোমাকে অনেক সুন্দর লাগে। আর আমি চাই না আমার বরটাকে কেউ এমনভাবে দেখুক। পাগলি একটা। তোমার জন্য। তারপর ভাইয়া আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। আমার যদি আসতে লেট হয় তাহলে খেয়ে ঘুমিয়ে পড়িস, কেমন? বল তোকে কে পাঠিয়েছে? আমাকে ছেড়ে দিন রাজা। জাস্টিনের কাছে বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা হয় না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। কে পাঠিয়েছে আর কেন পাঠিয়েছে বল? এন্ডেন তুইন আমাকে পাঠিয়েছে এ রাজ্যের সব খবর দিতে, বিশেষ করে আমাদের রানী এডা রোজ। ওর রক্ত সব আমার পালিত নেকড়েটাকে দিয়ে দে রাজা। অ্যান্ড্রেন তুরিং, তোর সময় শেষ হয়ে আসছে। আমি সারাদিন আপুর সাথে গল্প করে কাটালাম। রাতে আমি বেলকুনিতে বসে আছি আর কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি। হঠাৎ কে যেন আমার হেডফোনটা খুলে দিল। সামনে কাউকে দেখলাম না, কিন্তু অনেকটা দূরে একটা কলা বাদরের মতো ছায়া দেখলাম। কে ওখানে? আমি কে সেটা না জানলেও চলবে। কে আপনি আর এখানে কেন? তোমাকে দেখতে এসেছিলাম। এটা বলেই ছায়াটা উদা হয়ে গেল। আমি ভাবতে লাগলাম এমন আকৃতিতে কে হতে পারে। আমি এসব কিছু ভাবতে ভাবতে রুমে চলে আসলাম। আমার আসার 10 মিনিট পর ভাইয়া আসলো। আমি একটা ছবি আর্ট করছিলাম। কিরে, কি আর্ট করছিস? দেখ না। কিরে, তুই ভ্যাম্পায়ার আঁকাআঁকি করছিস কেন? বেশ করেছি, আমার ভালো লাগে তাই। আমি ভাইয়াকে তখনকার কথা বলিনি, যদি ভাইয়া টেনশন করে। দেখ, হঠাৎ এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দে, ওকে? পারবো না। তখনই রুমে রোহানের প্রবেশ। মামুনি, বলো। তোমার কেকটা খাওয়ার সময় হয়েছে। আচ্ছা আচ্ছা, গুড নাইট মামুনি। গুড নাইট সোনা। লাভ ইউ। লাভ ইউ টু সোনা। আরে বাবা, ভালোবাসার জোয়ার লেগেছে। কিরে? রোহানকে উদ্দেশ্য করে কথাটা বলে ভাইয়া। আমার বউকে এত ভালোবাসিস কেন? এই তুমি চুপ থাকো তো। সব সময় আমাদের মাঝে বাম হাত ঢুকায় ভালো লাগে না। অবাক হওয়ার কিছুই নেই। মাথার ভেতরে যত তাড়াতাড়ি পারো ওই মগজ পকেটে ঢুকাও। তোমার জন্য একটু আমার মামনি গপের সাথে প্রেম করতে পারি না। তবে রে, যাই যাই আমার গপ। কেকটাকে খেয়ে নিও। তা আমি কেকটা হাতে নিয়ে দেখতে লাগলাম। ভাইয়া তাওয়ালটা নিয়ে ফ্রেশ হতে চলে গেল। আমি কিছু না ভেবে কেকটা মুখে দিলাম, খাচ্ছি। তখনই মুখে কেমন জানি লাগলো। কেকটা হাতে নিয়ে বড় বড় 2টা তেলা পোকা। আমি দেখে সাথে সাথে এটা ফেলে ওয়াশরুমের দরজা ধাক্কাতে লাগলাম। ভাইয়া তাড়াতাড়ি দরজা খুললো আর আমি খোলার সাথে সাথে ভাইয়ের উপরেই বমি করে দিলাম।
হোয়াট দ্য হেল! আমি আবারও বমি করে দিলাম। তারপর ভাইয়া আমাকে ধরে নিয়ে ফ্রেশ করিয়ে এনে বিছানায় বসালো। কি হয়েছে বল আমাকে, শরীর খারাপ? না, বমি করলি কেন? এই যে কেকটা দেখিয়ে। রোহান যেটা দিয়েছে সেটা এটা না। হুম। তুই রেস্ট নে, আমি আসছি। ভাইয়ের হাত ধরে, তুমি যেও না, থাক, ও হয়তো মজা করেছে, তুমি আমার সাথে থাকো না। আমার কপালে একটা চুমু দিয়ে ভাইয়া বলল, ওকে, আমি এখানেই আছি। আচ্ছা, সন্ধ্যায় কিছু খাওয়া হয়েছে নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, খেয়েছি। তোর মিথ্যা কথা বলা শেষ আমি দেখলেই বুঝতে পারি। চুপচাপ বস। আমি বাসায় না থাকলে তোর ঈদ লাগে, তাই না? খাওয়া দাওয়া ছেড়ে উনি দেবদাস হয়ে যায়। না, আমার খিদে নেই। চুপ, আর কোনো কথা শুনতে চাই না। আমি আম্মুকে বলেছি খাবার পাঠাতে। আমি চুপচাপ বসে আছি, অসহ্য। এই ছেলেটা আমাকে জ্বালিয়ে মারবে, সব সময় শুধু শাসন আর শাসন। ধুর, ভাল লাগে না, একা একাই বিড়বিড় করে। এত বকাবকির দরকার নেই, চুপচাপ হা কর, আমি খাইয়ে দিই। আমিও ভদ্র মেয়ের মতো খেয়ে নিলাম। তুমি খাবা না? পরে খাবো, খিদে নেই। সব সময় তোমার খিদে থাকে না, আর আমি যেন রাক্ষস, আমাকে তোমার শুধু ইচ্ছে করে খাওয়াতে। চুপচাপ খাও, খাবার নিয়ে এসে আমি খাইয়ে দেব। ভাইয়া কিছু বলতে যাবে, তার আগে আমি থামিয়ে দিলাম। আমি তোমার মতামত জানতে চাইনি, এটা আমার আদেশ। ভাইয়ের মতো ভাব নিয়ে কথাটা বললাম। হাঁ করে না তাকিয়ে তাড়াতাড়ি যাও। ভাইয়া মুচকি হেসে নিচে চলে গেল। কতক্ষণ পর ভাইয়া যা খাবার খায় তাই নিয়ে আসলো। তারপর আমি ভাইয়াকে সোফায় বসলাম, আর আমি ভাইয়ার কোলে উঠে বসলাম, আর ভাইয়া আমার কোমর জড়িয়ে ধরলো। আমি ভাইয়াকে এই প্রথম খাইয়ে দিলাম, মনে মনে অনেক খুশি হলাম। আর ভাইয়াও জীবনের প্রথম না, কারণ আমাকে আগেও খাইয়ে দিয়েছে। আমি খাইয়ে দেওয়ার পর উঠতে যাব, কিন্তু ভাইয়া আমাকে উঠতে দিচ্ছে না। চুপ করে বসে থাক, খুব ভালো লাগছে। কেন? তুই বুঝবি না। বলো। আজকে না আমার আবার আদর করতে ইচ্ছে করছে। আমার গলায় নাক ঘষতে ঘষতে কথাটা বললো ভাইয়া। আরে, আমার সুরসুরি লাগছে। দে না আদর করতে। একদম না। কিন্তু কে শুনে কার কথা? আমাকে কোলে তুলে নিল, লাইটটা অফ করে দিল। বাকিটা তো জানেনি, আমি বলতে পারবো না। আমার বুঝি লজ্জা করে না? এমন করে চলে গেল আরো 5টা মাস, এই ভালোবাসা আর শাসনের মাঝেই। আর এখন আমার ভেতরে কেমন জানি লাগে, মাঝে মাঝে কেমন পিপাসা, ঠিক বুঝতে পারি না। আমি এখন কলেজে গেলেও সারাদিন ক্লাস আর ভাইয়ের আশেপাশেই থাকতে হয়। আর কলেজে সবাই জানে হাই চৌধুরী মানে ভাই আমার হাজবেন্ড। অনেক মেয়েরাই কেঁদেছে, বেচারা। আর আমাকে যে ছেলেটা লাইক করতো, বাবারে, ছেলেটা এত খারাপ বলার বাইরে। জানে আমি বিবাহিত, তাও পেছনে পড়ে আছে। বলে আমি যদি 8-10টা বাচ্চার মা হয়েও থাকি, তাহলে আমাকে নাকি সে ভালোবাসবে। একে বলে ট্রু লাভ। তাই না? একদিন আমি বসে আছি, ঠিক তখনই আমার সামনে আবার সে কলা বাদর বেশে সে ছায়াটা। আমি তাকে প্রশ্ন করি, বাট সে কোনো কথা বলে না। মাঝে মাঝে অনেক রাগ হয়। দাদা গরু, ওরা কি করে এখনো পারে ফারজানার পাশে যেতে? দূর থেকেই পারবে, কাছে আসতে পারবে না। কিন্তু কোনো কিন্তু না মাই চাইল্ড। মাঝে মাঝে ইচ্ছে করে শেষ করে দিই। রিল্যাক্স মাই চাইল্ড, ওরা এমনটা করবেই। কারণটা তো তুমি জানো, ওই আমাদের শুধু সময় আর। আমি শুধু চাই ফারজানার কোনো ক্ষতি না হয়। ভাই শোন, এতদিন যেমন ফতেমার ক্ষতি তারা করতে পারেনি, এখনো পারবে না। মম, আমি পারছি না আর, এই ফাইজের জন্য। মাই সোনপল, তুমি পারবে। মম, তুমি দেখছো আমার রোজকে কিভাবে আটকে রেখেছে? আমাকে যে করেই হোক তাকে পেতে হবে, না হলে আমার সবকিছুই ব্যর্থ। পারবে, আমাদের আরো সেনা লাগাও। তোর শক্তি বেশি বিদায় তুই আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে পারিস। আমিও হব ফারজানাকে কেড়ে আমার রাজ্যের রানী করে। আম্মু, আম্মু, এই আম্মু। এত চিৎকার করছিস কেন? আমি কি ছাদে নাকি? পাশের বাসায়। যাও,
তোমার সাথে কথা নেই। বড় আম্মু, হ্যাঁ বল। আমাকে একটু কফি করে দাও না, তোমার কফি অনেক মজা। তুই বস, আমি কফি দিচ্ছি। আপু, তুমি দেবে না, এই মেয়েটাকে আর আশকারা দিও না। বিয়ে হয়েছে এখন, কাজ করবে তা না। তুমি চুপ থাকো তো, আমার শাশুড়ি আম্মু অনেক ভালো। বড় আমার গলা জড়িয়ে কথাটা বললাম। হয়েছে, থাম না। তারপর সারাদিন কেটে গেল। রাতে আমি বক্স বাজায় নাচতেছি, শুন মেরে শেহজাদি গানে। আমি একটা শাড়ি পরে ডান্স করছি, হঠাৎ বৃষ্টি নামা শুরু করলো। আমি দেখি ভাইয়াও নেই রুমে, তাই দৌড়ে ছাদে গেলাম, গিয়ে ডান্স করতে লাগলাম। হঠাৎ কে জানি আমার হাতটা ধরে তার দিকে ঘুরিয়ে নিল। তাকিয়ে দেখি ভাইয়া। নিচে চল, ঠান্ডা লাগবে। না, একটু। আর না। আর বলতে পারলো না। তার আগে আমি তার ঠোঁটগুলো নিচের দখলে নিয়ে নিলাম। ভাইয়া ভ্যাবাচাকা খেয়ে গেল, কিন্তু পরক্ষণেই আমার সাথে তাল মিলালো। বৃষ্টির সাথে তাল মিলিয়ে আমরাও রোমাঞ্চ করতে লাগলাম। ভাইয়া আমার কোমরে জড়িয়ে ধরলো। হঠাৎ করে আমি আর ভাইয়া অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে দুজনে একাকার। তারপর ভাইয়া আমাকে এক প্রকারে টেনে ঘরে এনেছে। তারপর ফ্রেশ হয়ে না খেয়ে আমি শুয়ে পড়লাম, আর ভাইয়া কাজ করছে। রাত বৃষ্টির সাথেই বেড়ে চলেছে। মাঝরাতে আমার কাঁপুনি জ্বর শুরু হলো। আমি ঘুমের মাঝেও গঙ্গাতে লাগলাম। তারপর ভাইয়া আমার মাথায় হাত দিয়ে দেখলো আমার প্রচুর জ্বর। এত রাতে ডক্টর আসতে পারবে না, আর বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। তারপর ভাইয়া দৌড়ে আপুর রুমে গেল, গিয়ে আপুকে এনে আমার সেবা করাতে লাগলো। ভাইয়া আমার শরীরে কম্বল দিয়ে দিল, তারপর মাথায় জলপট্টি দিতে লাগলো। তাও আমার শরীরে তাপ কমছে না। ভাইয়া আমাকে ডাবল কম্বল দিল, তাও আমি কাঁপতে লাগলাম। আপু ভাইয়াকে কি যেন বলে চলে গেল। তখনই ভাইয়া কিছু না ভেবেই কম্বলের ভিতর ঢুকে পড়লো খালি গায়ে। তারপর আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। আমিও কিছুটা গরম পেয়ে ভাইয়ের বুকে মাথা রাখলাম। তা তো আমার ঠোঁট প্রচুর কাঁপছে। আমার মুখটা উঁচু করে আমার ঠোঁটগুলো নিচে দখলে নিয়ে নিল। তারপর পরম আবেশ আমার ঠোঁটে উষ্ণ ছোঁয়া দিতে লাগলো। আমিও ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সকালে পাখির ডাকে ঘুম ভাঙলো। কেন জানি উঠতেই পারছি না, মাথাটা কেমন ভার ভার লাগছে। আস্তে আস্তে মাথাটা ধরে বসলাম। মুখটা কেমন তিতকুটে লাগছে। শরীরের দিকে তাকিয়ে দেখি অন্য ড্রেস পরা। আমি অবাক হলাম। তখনই ঘরে ফাইজা আপু আসলো। কি রে, এখন শরীরটা কেমন লাগছে? ভালোই, কিন্তু আমার হয়েছেটা কি? কেন জানিস না? না, শুধু এটুকুনি মনে আছে, কাল রাতে বৃষ্টিতে ভিজেছিলাম। তারপরেই তো ফারহান আমার রুমে গেল। ফিয়াজ নামের বদলে ফারহান দিলাম, যে আমার ক্রাশ। ফারহানকে নিশ্চয়ই বুঝতে পারছেন, ওই যে বাংলা নাটকের ফারহান, সে। আমি আসলাম, তারপর এসে দেখি তোর কি জ্বর, এত কম্বল দেওয়ার পরও কমছে না, তাই ফারহানকে বললাম আর কি। মানে কাল রাতে এত কিছু হলো, আমার না ভাগ্যটাই খারাপ। আমি একটু বৃষ্টিতে ভিজবো কি, বৃষ্টির ফোঁটা মাথায় পড়লেই আমার জ্বর চলে আসে, ভালো লাগে না। তাই বিয়ের পরই ভিজবো, যেন জ্বর আসলেও ওই ফারহানের মতো সেবা করবে মাঝে মাঝে, সেবার মাঝেও ভালোবাসবে। কিন্তু এই লাল হনুমানটাই জানি কোন মেয়ের সেবা করেছে আল্লাহ জানে। তাই বলি কি বোন, এটা তো দুলা ভাই লাগে, একটু কম দেখ। ছেলেটা কাল রাতে হয়তো ঘুমায়নি রে, সকালে দেখলাম চোখ মুখ ফোলা অনেক। আহ রে, বেচারাটা আমার কত সেবা করেছে। আচ্ছা আজকে আসুক, না হয় একটু ভালোবাসা দিয়ে দিব। মনে মনে কথাটা বললাম। আচ্ছা শোন, আমি যাই, কোনো দরকার পড়লে ডাকিস। আর এই নে, এগুলো খেয়ে নে, তাড়াতাড়ি হা কর, না হলে ফারহান এসে বাড়ি মাথায় তুলবে। না, খাবো না। তুই খাবি, সাথে তোর ঘাড়ও খাবে। কি গো আপু, এই ছেলের গলা কই থেকে আসলো? তুমি আমি ছাড়া তো কেউ নেই। তারপর পিছনে তাকিয়ে দেখি